সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনের আজকের লেকচারে আমরা এই সাবজেক্টের সেমিস্টার রিলেটেড যত ধরনের ম্যাথ আসে সেগুলো নিয়ে একটু সংক্ষেপে ডিসকাস করব। এই সাবজেক্টের যত ধরনের ম্যাথ আসে তার ম্যাক্সিমামই কিন্তু আমি কভার করিয়ে দিয়েছি, এক থেকে দুটো টাইপ বাকি আছে, সেগুলোকে আজকে আমরা ডিসকাস করব। তো প্রথম থেকে যতগুলো ম্যাথ হয়েছিল যদি সেগুলো তোমাদের একসঙ্গে খাতায় লেখা থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, বাট আমি ধরেই রাখছি যে সেগুলো হয়তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সেজন্য যত ধরনের ম্যাথ আসে আজকে এই ভিডিও লেকচারের এই পিডিএফটাতে সমস্ত কিছুর কোশ্চেন সেখানে দেওয়া থাকবে। ওই কোশ্চেনগুলোর মধ্যে যে প্রবলেমগুলো অলরেডি করিয়ে দেওয়া হয়ে গেছে সেগুলো তোমরা খাতা দেখে বা পুরনো ভিডিও দেখে করে নিতে পারবে। সেখানে যদি কোনো কনসেপ্টের বুঝতে অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওগুলো বারবার যদি দেখো কিংবা আমাকে জিজ্ঞেস করলে আমিও আমার টাইম মতো তোমাদেরকে বলে দেবো। তো চলো, যে যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো আমরা একটু দেখি, কী কী ধরনের প্রবলেম হয় সেই জায়গাগুলো দেখতে হবে আমাদেরকে। দেখো, ফার্স্টে আমরা ফিউজ দিয়ে স্টার্ট করেছিলাম। সেই ফিউজে আই স্কোয়ার ভেরিজাস আর কিউবের ওপর বেস করে ম্যাথ করানো হয়েছিল, যে ম্যাথটা পরীক্ষাতে মেনলি 2 থেকে 3 নাম্বার এরকম একটা কোশ্চেন দিয়ে থাকে। মেনলি এই ধরনের এখানে ফিউজের ওপরে কিন্তু ছোট কোশ্চেনই হয়। তো এই যে দেখে নাও, the fuse wire of circular cross section has a radius of 0.8 millimeter wire blows off at a current of 8 ampere. Calculate the radius of the wire that will blow off a current of 1 ampere. মানে একটা ফিউজ ওয়্যার আছে যার ক্রস সেকশন, অবভিয়াসলি ফিউজ ওয়্যারের ক্রস সেকশন এরিয়াও থাকবে। তো ওই যে ক্রস সেকশনটা কীরকম হয়, সার্কুলার হয়, তার যে রেডিয়াস সেটা বলে দিয়েছে 0.8 মিলিমিটার। তো রেডিয়াস 0.8 মিলিমিটার হলে 8 অ্যাম্পিয়ারেই ফিউজটা পুড়ে যায়। তো যদি আমি এরকম চাই যে 1 অ্যাম্পিয়ারেই ফিউজটা পুড়ে যাবে তাহলে সেক্ষেত্রে রেডিয়াস কত রাখতে হবে। তো আই স্কোয়ার ভেরিজাস আর কিউবের ওপর বেস করে আমরা এই ম্যাথটা করেছিলাম। তো এই ম্যাথ আমাদের অলরেডি হয়ে গেছে। এই ম্যাথটা তাহলে তোমাদেরকে যেখানে করিয়েছিলাম সেই খাতা থেকে এক জায়গায় করে রাখবে, ঠিক আছে, যাতে পরীক্ষার সময় পরপর সবকটা রিভাইজ করে চলে যেতে পারো। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। আচ্ছা, এরপর আর কি ম্যাথ হয়েছিল দেখা যাক। তারপরে আমরা এই ধরনের অঙ্কও করেছিলাম। সিমেট্রিক্যাল ফল্ট নিয়ে যখন আমরা পড়েছিলাম তার উপর বেস করে প্রচুর ধরনের ম্যাথ হয়েছিল, মানে প্রচুরগুলো ম্যাথ হয়েছিল। এখানে তো সব একই টাইপের ম্যাথ। তো তার মধ্যে আমি এখানটায় একটা কোশ্চেন দিয়ে রাখলাম, ঠিক আছে। এই কোশ্চেনটা দেওয়ার মানে এই নয় যে পরীক্ষাতে শুধুমাত্র কি বলে সিমেট্রিক্যাল ফল্টের উপর এই একটা ম্যাথ করে চলে যাব তাহলেই হয়ে যাবে, তা নয়। যতগুলো প্রবলেম করিয়েছিলাম সেখানটায় সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আমি এখানে কোশ্চেনটা রাখার মানে এটাই, যেটা একটা টাইপ, এই টাইপের ওপর অঙ্ক আসে। যেরকম ফিউজে একটা টাইপের অঙ্ক আসে সেরকম আমাদের সিমেট্রিক্যাল ফল্টের ওপর বেস করেও এই একটা টাইপই আসে। এই একটা টাইপের ওপর বেস করে আমরা বিভিন্ন প্রবলেম তখন সলভ করেছিলাম। তাহলে ফিউজের ওপর প্রবলেম আমরা ডিসকাস করেছি, সিমেট্রিক্যাল ফল্টের ওপর যে প্রবলেম আসে সেটাও আমাদের অলরেডি করা হয়ে গেছে, তাই না? ওকে, নেক্সট যাওয়া যাক। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আর একটা টাইপ, যেটা আমরা ট্রান্সফরমারে যখন মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিম বা ডিফারেন্সিয়াল প্রোটেকশন পড়েছিলাম তার উপর বেস করে আমরা এই প্রবলেমটা করেছিলাম। শুধু এই একটা প্রবলেম না, এর সঙ্গে আমরা আরও একটা দুটো প্রবলেম করেছিলাম, এক্সারসাইজ থেকে নিয়েও আর একটা ম্যাথ আমরা সেখানটায় করেছিলাম। তো মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিম আই গেস মনে আছে, সেই ট্রান্সফরমারে 3 ফেজ ট্রান্সফরমারের ওয়াইন্ডিং যদি স্টার কানেক্টেড থাকে তাহলে সিটিগুলো ডেল্টা কানেক্টেড হবে অ্যান্ড ভাইস ভার্সা। তো সেক্ষেত্রে মানে সেই যে অঙ্কগুলো থাকে সেখানে কি বের করতে দেয়, জেনারেলি সিটির রেশিও বার করতে দিতে পারে। তো সেরকম আমরা অঙ্ক করেছিলাম। তাহলে এই প্রবলেমটাও কিন্তু আমাদের হয়ে গেছে। অঙ্কটা পড়ে নাও একবার, পড়লেই বুঝতে পারবে হয়েছে কি হয়নি। যে 3 ফেজ ট্রান্সফরমার অফ 220/11,000 line volt is connected in star slash delta. The protective transformer on 220 volt side have a current ratio of 600/5. What should be the CT ratio on 11,000 volt side? তাহলে মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিমের ক্ষেত্রে ওই যে একটা সাইডে সিটিগুলো আছে সেই সিটির যে কারেন্ট রেশিও সেটা বলে দিয়েছে 600/5 বা 600:5।
তাহলে আর একটা সাইডে যে সিটিগুলো লাগানো আছে তাদের কারেন্ট রেশিও কী হবে সেটাই জানতে চেয়েছে। তো এর ওপর বেস করেও আমাদের প্রবলেম কিন্তু করানো হয়ে গেছে। তাহলে এটা আর একটা টাইপ যার ওপর অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের এর আগে যখন আমি ওই রিলের বেসিকটা পড়াচ্ছিলাম, রিলের বেসিক পড়াতে গিয়ে কিছু কথা উঠে এসেছিল। তার মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে পিএসএম বা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। মানে বেসিক্যালি এই টপিকটা পড়ার আগে আমাদের যে টপিকটা উঠেছিল সেটা হচ্ছে গিয়ে পিক আপ কারেন্ট, যে মিনিমাম যে কারেন্টটার জন্য রিলে কাজ করবে সেটাকে আমরা বলতাম পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্টের পর আমরা কারেন্ট সেটিং নিয়ে ডিসকাস করেছিলাম, আর কারেন্ট সেটিং নিয়ে ডিসকাস করার পর আমরা পিএসএম বা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার নিয়ে ডিসকাস করেছিলাম। তো পিএসএম বা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারের ওপরে একটা ম্যাথ থাকে অনেক সময় 2 থেকে 3 নাম্বার, লাখ খুব ভালো থাকলে 5 নাম্বার দিতে পারে অত ছোট অঙ্কের জন্য, বাট জেনারেলি দেয় না। তো পিএসএম এর ওপর যে ম্যাথটা সেটা আমি কোশ্চেনটা দিয়ে যে স্ক্রিনশটটা ছিল সেখানটায় বুঝিয়েছিলাম হালকার ওপর। তো ইন জেনারেল তো আমি দেখিয়ে দেখে করাই না, টোটালটা ডিরাইভ করেই করাই। তো আমি জানি না সেদিনকে যেহেতু অনেকটাই পড়ানো হয়েছিল তো সেটা তোমরা অলরেডি খেয়াল করেছো কিনা। তো আমি ওই পিএসএম এর যে ছোট ম্যাথটা ছিল সেখান থেকেই আমরা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট যে পোর্শনটা আছে সেটাই চলে যাচ্ছি। পিএসএম এর ওপর রিলেটেড একটা ম্যাথ আসতে পারে পরীক্ষায় বা অনেক সময় আসে, সেটাতে আসছি। ওকে, তাহলে ফার্স্টে কোশ্চেনটা তোমাদের লিখে নিতে হবে। ধরো বলা হচ্ছে কি যে রিলে কয়েল আমার সাথে সাথে লিখতে থাকবে। A relay coil is connected to a (400/5) কারেন্ট ট্রান্সফরমার, সংক্ষেপে চলো সিটি লিখে দেওয়া যাক, সিটি, and set at 150% with a primary fault current of 2400 ampere, with a primary fault current of 2400 ampere, ঠিক আছে? দেন কি বলছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পিএসএম। তো চলো আমি সংক্ষেপে পিএসএম ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন মেরে নিলাম। অ্যাকচুয়ালি কোশ্চেনটা লেখা আছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পিএসএম। তো এটাকে আমরা কিভাবে সলভ করব ফার্স্টে বুঝে নেওয়া যাক যে পিএসএম মানে অ্যাকচুয়ালি কি। পিএসএম বা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, এটা মানে কি? এটা হচ্ছে একটা রেশিও, তাই না? কার কার রেশিও? না আমাদের ফল্ট কারেন্ট আর পিক আপ কারেন্টের রেশিও। তাহলে উপরে হচ্ছে আমাদের ফল্ট কারেন্ট আর নিচে হবে পিক আপ কারেন্ট। আচ্ছা, আবার পিক আপ কারেন্ট সম্পর্কেও আমরা কিছু জিনিস জানি। পিক আপ কারেন্ট মানে কোন কারেন্টটা? মিনিমাম যে কারেন্টের জন্য রিলে অপারেট করে। আর এই পিক আপ কারেন্ট সমান আমরা একটা জিনিস জানি, পিক আপ কারেন্ট, এক মিনিট, কি সেটা? না, সেটা আমরা কারেন্ট সেটিং এর জায়গাতেই পড়েছিলাম যে পিক আপ কারেন্ট মানে হচ্ছে গিয়ে রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি ইনটু কারেন্ট সেটিং।
তো তাহলে আমাদের যদি পিএসএম জানতে হয়, ফল্ট কারেন্ট আর পিক আপ কারেন্টের ভ্যালু জানতে হবে। আর পিক আপ কারেন্ট মানে হচ্ছে কি সিটি সেকেন্ডারি রেটেড কারেন্ট ইনটু কারেন্ট সেটিং। তাহলে এই দুটোর ভ্যালু যদি জানা থাকে আমরা পিক আপ কারেন্ট পেয়ে যাব। পিক আপ কারেন্ট যদি পেয়ে যাই, ফল্ট কারেন্ট জানা থাকলে আমরা পিএসএম বার করতে পারবো। তাহলে ফার্স্টে আমরা দেখব যেটা যে পিক আপ কারেন্টের ভ্যালু আমরা বের করতে পারছি কি না এখান থেকে। তো চলো, যদি আমরা এই ফর্মুলাটাতেই কনসেন্ট্রেট করি যে পিক আপ কারেন্ট সমান রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি, দেখা যাক। দেখো এখানে সিটির কারেন্ট রেশিও কত বলেছে, 400/5। তার মানে সিটি অ্যাকচুয়ালি কি করে, কারেন্টটাকে তো স্টেপ ডাউন করে নাকি। সিটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, যেটা ভোল্টেজকে স্টেপ আপ করে, মানে কারেন্টকে স্টেপ ডাউন করে। তার মানে সিটির প্রাইমারি রেটেড কারেন্ট কত, 400 অ্যাম্পিয়ার, আর সেকেন্ডারি রেটেড কারেন্ট কত, 5 অ্যাম্পিয়ার। তো এখানে তো কি বলেছে, রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি, তাহলে এখানে আমরা 5 বসাবো, 5 অ্যাম্পিয়ার ইনটু কারেন্ট সেটিং কত বলা আছে, দেখো কারেন্ট সেটিং বলা আছে 150%। 150% মানে 150/100, 150/100 ক্যালকুলেট করো, 7.5। কারেন্টের কথা বলা হচ্ছে, ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমরা পিক আপ কারেন্ট পেয়ে গেলাম। এবার কি বার করতে হবে আমাদের, কোশ্চেন থেকে ফল্ট কারেন্ট বার করতে হবে। ফল্ট কারেন্ট কত বলেছে, 2400 অ্যাম্পিয়ার। তাহলে এখানে পিক আপ কারেন্ট পেয়েছো 7.5 অ্যাম্পিয়ার, আর এখানে ফল্ট কারেন্ট পেলে 2400 অ্যাম্পিয়ার। যদি ভ্যালু বসিয়ে দাও, যে অ্যান্সারটা পাবে সেটা যদি পরীক্ষায় করে দিয়ে আসো, তাহলে 0 মার্কস পাবে। কেন, কারণ ফল্ট কারেন্ট এটা যেটা বলা আছে এখানে, এটা সিটির প্রাইমারির ফল্ট কারেন্ট বলা হয়েছে। ভালো করে খেয়াল করে দেখো তো, যে রিলে যেটা থাকে, রিলে সিটির কোন সাইডে কানেক্টেড থাকে। সিটির তো কারেন্ট ট্রান্সফরমারের তো দুটো সাইড নিশ্চয়ই, একটা হচ্ছে গিয়ে প্রাইমারি সাইড আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। রিলে কোন সাইডে কানেক্ট করা থাকে, রিলে কানেক্ট করা থাকে কারেন্ট ট্রান্সফরমার বা সিটির সেকেন্ডারি সাইডে। তো আমাদেরকে ফল্ট কারেন্ট কোন সাইডে নিতে হবে, তাহলে সিটির সেকেন্ডারি সাইডে নিতে হবে। বাট এখানে কারেন্ট যেটা দেওয়া আছে সেটা তো হচ্ছে গিয়ে সিটির প্রাইমারি সাইডের। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে গিয়ে ফল্ট কারেন্ট বের করতে হবে সিটির সেকেন্ডারি সাইডে। তো কোশ্চেনে এটা একদম মানে কোশ্চেনের এই যে ফর্মুলাটা দেখে মনে হতে পারে এ তো পাতি অঙ্ক, 2 মিনিটে হয়ে যাবে। বাট আসল খেলাটা হচ্ছে এই জায়গায়। পরীক্ষার কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা এখানটায় এমনভাবে দেবে যাতে তুমি পরীক্ষাতে এই জায়গাটাতেই ভুল করে আসো। যাই হোক, তাহলে সিটির সেকেন্ডারি সাইডের আমাকে ফল্ট কারেন্ট বার করতে হবে। সিটির সেকেন্ডারি সাইডের ফল্ট কারেন্ট মানে সেটাই হচ্ছে গিয়ে রিলের ফল্ট কারেন্ট। কেন, কারণ সিটির সেকেন্ডারি সাইডটাই রিলের সাথে কানেক্টেড থাকে। তো যার জন্য আমাদেরকে লিখতে হবে ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল। চলো আমি এখানটা একটা জিনিস লিখে দিই, ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল লিখে দিই, নাহলে তোমরা পরীক্ষায় ভুল করে চলে আসবে। আচ্ছা, তাহলে ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল। ফল্ট কারেন্ট প্রাইমারি সাইডে কত দেখলাম আমরা, 2400 অ্যাম্পিয়ার বোধহয়, বেশ 2400 অ্যাম্পিয়ার। তাহলে সেকেন্ডারি সাইডে কত হবে, রেশিও কত বলা আছে, 400/5। তো কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে কি হয়, কারেন্ট কমে যায়, তাহলে 5/400। তো করলে আমরা পাবো কত, 30 অ্যাম্পিয়ার। এবার আমরা ইজিলি পিএসএম বের করতে পারবো। তাহলে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার সমান কি, ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল কত, সেটা 30 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই আমাদের কি ছিল, পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্ট তো বের করেছি কত, 7.5 অ্যাম্পিয়ার। তাহলে 30/7.5 সমান কত হবে, 4। অবভিয়াসলি এটা একটা ডাইমেনশনলেস বা ইউনিটলেস কোয়ান্টিটি, কারণ দুটোই হচ্ছে আমাদের কারেন্টের রেশিও। 1 মিনিট। তাহলে এটা হচ্ছে আমাদের পিএসএম এর উপর বেস করে একটা প্রবলেম। তো হিসেব মতো 2 থেকে 3 নাম্বারই থাকার কথা এর উপরে, 5 নাম্বার দেওয়া উচিত নয় এরকম এত একটা ছোট অঙ্কতে।
তাহলে এটা গেল হচ্ছে গিয়ে আর একটা টাইপ। আচ্ছা, মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিমের ওপর বেস করে আমাদের আর এক ধরনের প্রবলেম থাকে। দেখো, মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিম বা ডিফারেন্সিয়াল প্রোটেকশনের ওপর বেস করে আমরা এই একটা প্রবলেম করেছিলাম যে সিটির এক সাইডের রেশিও দিয়ে দিয়েছে, আর এক সাইডের সিটির রেশিও কী হবে, কারেন্ট রেশিও কী হবে, এটা একটা টাইপ ছিল। আর ডিফারেন্সিয়াল প্রোটেকশন বা মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিমের প্রোটেকশনের উপর আর একটা ইয়ে থাকে। সেটা কি, অ্যাকচুয়ালি মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিমের একটা বড় লিমিটেশন আছে, সেই লিমিটেশনের ওপর বেস করে আর একটা টাইপের প্রবলেম থাকে। মানে বেসিক্যালি কি হয়, ধরো একটা অল্টারনেটার আছে, তাই না, অল্টারনেটার ধরলাম। তো অল্টারনেটারেরও তো স্টেটার যেটা আছে সেখানে তো 3 ফেজ ওয়াইন্ডিং থাকবে। তো সেই 3 ফেজ ওয়াইন্ডিংয়ে আমরা মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিমের মাধ্যমে প্রোটেকশন দিলাম। মানে যেরকম ট্রান্সফরমারের 3 ফেজ ওয়াইন্ডিংয়ে আমরা মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিমের সাহায্যে প্রোটেকশন দিচ্ছিলাম, একই রকমভাবে ওই অল্টারনেটারের 3 ফেজ ওয়াইন্ডিংয়েও আমরা মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিম বা ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিতে পারি। লিমিটেশনটা এটাই, এই রকম প্রোটেকশানের মাধ্যমে পুরো ওয়াইন্ডিংকে ফল্টের হাত থেকে প্রোটেক্ট করা যায় না। মানে কথার কথা বলছি, ধরো চলো আমি একটা ছোট্ট করে ছবি এঁকে, একটা প্রতীকী ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে কি আমার অল্টারনেটারের 3 ফেজ ওয়াইন্ডিং, ঠিক আছে। চলো আমি 3টে ফেজ আঁকছি এখানটায়। এটা হচ্ছে আমাদের 3টে ফেজ, ঠিক আছে। তো এবার ধরো আমরা ইন জেনারেল কি করে থাকি, নিউট্রালকে গ্রাউন্ড করে থাকি। তো চলো নিউট্রালকে একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করে রেখে দিলাম, এরকম করে থাকি। এবার এতে আমার মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিম প্রোভাইড করা আছে, মানে সেখানকার এখানে এরকমভাবে সিটিগুলো কানেক্টেড থাকবে, সেগুলো আমি এখানে আর আঁকছি না। যাই হোক, তো এরকমভাবে আমাদের সিস্টেম চলছে, নর্মাল অপারেশন হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার দেখা গেল হঠাৎ করে এখানে একটা ফল্ট হলো। কীরকম ফল্ট? আর্থ ফল্ট। এখানে একটা ফল্ট হলো। তো ফল্ট যখনই হবে, তো আমি ধরলাম এখানে যে রিলেটা ছিল সেই রিলেটা কাজ করে সার্কিটটাকে ওপেন করে দিল। তাহলে অবভিয়াসলি আর এদিকে তো কারেন্ট ফ্লো হতে পারবে না, বা এখান থেকেও আর কারেন্ট ফ্লো হতে পারবে না, কারণ সার্কিট ওপেন করে দিয়েছে। বাট এই জায়গাটা দিয়ে তো কারেন্ট ফ্লো হতে পারে, কারণ এই যে জায়গাটা সেটা তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে আছে। দেখো বেসিক্যালি অল্টারনেটারে মানে কোনো একটা জায়গায় যদি কারেন্ট ফ্লো হতে হয় তাহলে কি হতে হয়, সার্কিটে একটা সোর্স থাকতে হবে, আর দুই হচ্ছে গিয়ে সার্কিটটাকে ক্লোজ সার্কিট হতে হবে। তো এখানে সোর্স আছে কিনা ফার্স্টে বুঝে নেওয়া যাক। দেখো, অল্টারনেটার বা জেনারেটারে কতক্ষণ ভোল্টেজ তৈরি হবে, যতক্ষণ টারবাইন অল্টারনেটারটাকে ঘোরাবে, তাই না। মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যতক্ষণ টারবাইন অল্টারনেটারকে ঘোরাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ওয়াইন্ডিংয়ে ভোল্টেজ থাকবে। তার মানে এই ওয়াইন্ডিংগুলো ডিসকানেক্ট হয়ে যাক, রিলে ডিসকানেক্ট হয়ে যাক, রিলে সার্কিট ব্রেকারের মাধ্যমে ওয়াইন্ডিংগুলোকে ডিসকানেক্ট করে দিক, বাট এই ইয়েগুলোতে ওয়াইন্ডিংগুলোতে ভোল্টেজ কিন্তু থাকবে। কতক্ষণ অবধি এই ভোল্টেজগুলো থাকবে না, যতক্ষণ অবধি টারবাইন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে জেনারেটরকে ঘোরাবে ততক্ষণ ভোল্টেজ থাকবে। তার মানে সোর্স আছে আমার ওয়াইন্ডিংগুলোতে। এবার কারেন্ট কি ফ্লো হবে, সাপোজ এটা এখানটায় ডিসকানেক্ট করে দিয়েছে রিলে, তাহলে তো এদিকে কারেন্ট ফ্লো হওয়ার জায়গা নেই। এখানকার রিলে এটাকে ডিসকানেক্ট করে দিয়েছে, মানে সার্কিট ব্রেকারের মাধ্যমে ডিসকানেক্ট করে দিয়েছে, তাহলে এখানেও কারেন্ট ফ্লো হওয়ার জায়গা নেই। বাট এখানে ব্যাপারটা হয়েছে কি, এইখানটা হয়েছে আর্থ ফল্ট, মানে ওয়াইন্ডিংয়ের কোনো পার্ট হয়তো বডির সাথে ঠেকে গিয়ে বা কোনো কারণে মাটির সাথে কানেকশান হয়ে গেছে, সেটা মানে বডির সাথে ঠেকে গেছে, বডিটা তো আবার গ্রাউন্ডই করা থাকে। তো তাহলে এখান থেকে এই একটা তো ক্লোজ পাথ পাওয়া যাচ্ছে, মানে গ্রাউন্ড অবধি তো পাথ পাওয়া যাচ্ছে, গ্রাউন্ড তো হচ্ছে কি ইলেকট্রনের আধার, ওখানে তো কারেন্ট ফ্লো হতেই পারে। তো তখন কি হলো যে আমার এই বরাবর কারেন্ট আর যাবে না, কারণ এটা আমার ডিসকানেকশন হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই জায়গায় কারেন্ট ফ্লোর একটা পাথ থেকে গেল, গ্রাউন্ডে কারেন্ট ফ্লো হওয়ার একটা পাথ থেকে গেল। কারেন্ট তো ফ্লো হবে কারণ ভোল্টেজ তো এখানে আছে, প্লাস হচ্ছে গিয়ে কী বলে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়েছে, তাহলে কারেন্ট ফ্লো হবে। তাহলে বেসিক্যালি রিলে সার্কিট ব্রেকারের মাধ্যমে লাইনটাকে ডিসকানেক্ট করে দেওয়ার পরেও এইটুকু জায়গা কিন্তু আনপ্রোটেক্টেড থেকেই গেল, কারণ সার্কিট ব্রেকার ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরেও ওই জায়গাটাতে কারেন্ট ফ্লো হচ্ছে, ফল্ট কারেন্টটাই কিন্তু ফ্লো হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিমের একটা লিমিটেশন। তো
তো এটার উপরে বেস করে অঙ্ক আসে, দুই ধরনের অঙ্ক আসে, মানে এক ধরনেরই অঙ্ক দুইভাবে জিজ্ঞেস করতে পারে। কীরকম জিজ্ঞেস করতে পারে সেটাও এখানটায় শুনে নাও, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তোমাকে সমস্ত কিছু ডেটা দিয়ে দেবে, দিয়ে বলবে ওয়াইন্ডিংয়ের কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড অবস্থায় আছে। বোঝাতে পারলাম কি বললাম? মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিমের লিমিটেশন হচ্ছে গিয়ে ওয়াইন্ডিংয়ের কিছু পোর্শন হচ্ছে গিয়ে আনপ্রোটেক্টেড অবস্থায় থেকে যায়। তো তোমাকে তার উপর বেস করে কোশ্চেন যেটা করতে পারে, ম্যাথের কোশ্চেন, সমস্ত কিছু ডেটা দিয়ে দেবে, দিয়ে বলবে ওয়াইন্ডিংয়ের কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড অবস্থায় আছে। এটা একটা হতে পারে। আবার আর একটা জিনিস হতে পারে এরকম, তোমাকে সমস্ত ডেটা দিয়ে দেবে, তার সঙ্গে বলে দেবে যে কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড অবস্থায় আছে সেটাও তোমাকে বলে দেবে, দিয়ে হয়তো জিজ্ঞেস করলো এই যে নিউট্রালটাকে গ্রাউন্ড করা হয়েছে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বলো। এরকমও কোশ্চেন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এটার ওপর বেস করে আমরা একটা প্রবলেম করব এখনই। বাট এই যে জায়গার যে সার্কিটটা, এটাকে একটু সংক্ষেপে আমি এক্সপ্লেন করে নিই, সার্কিট থিওরির প্রবলেম বেসিক্যালি জায়গাটা, তাহলে তোমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। ধরো তোমার কাছে এরকম একটা সার্কিট আছে, এটা ধরো একটা ব্যাটারি, ঠিক আছে? এই ব্যাটারিটার যে নেগেটিভ টার্মিনালটা দেখানো আছে সেটাকে গ্রাউন্ড করা আছে। ব্যাটারির যে ভোল্টেজ সেটা আমি ধরলাম 100 ভোল্ট, এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। রেজিস্ট্যান্সের যে আর একটা টার্মিনাল সেটাকেও আমরা চলো গ্রাউন্ড করে রেখেছি, এটা হচ্ছে গিয়ে চলো 50 ওহম। এই সার্কিটটাও যা, আমি আর একটা সার্কিট আছি, দুটো সার্কিটের মধ্যে কোনো ডিফারেন্স নেই। মানে চলো এই সার্কিটটারই একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছি। দেখো 100 ভোল্টের ব্যাটারি, 50 ওহমের রেজিস্ট্যান্স, এটাকে কানেক্ট করে দিলাম, এটাকে গ্রাউন্ড করলাম। ভালো করে খেয়াল করে দেখো এই সার্কিটটা আর এই সার্কিটটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। এই টার্মিনালটা গ্রাউন্ড করা ছিল, ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা, দেখো এখানেও ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে গ্রাউন্ডই করা আছে, তাই না? বা 50 ওহম রেজিস্ট্যান্সের এই টার্মিনালটা গ্রাউন্ড করা ছিল, এখানেও দেখো 50 ওহমের এই টার্মিনালটাকেই গ্রাউন্ড করা আছে। তাহলে এবার সহজেই বুঝতে পারছো যে এখানে কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে, রাইট? তো এখানেও কিন্তু ব্যাপারটা দেখো সেরকম হয়ে গেছে, সেই জিনিসটা বুঝতে হবে। দেখো এখানটায় এটাকে গ্রাউন্ড করা আছে, এখানেও এটাকে গ্রাউন্ড করা আছে। সো বেসিক্যালি এই যে জায়গাটা, এটা কিন্তু একটা সার্কিট হিসেবে কাজ করছে, যেটাকে তুমি এরকম গ্রাউন্ডভাবে ভাবতে পারো, তাই না? তো সেটাই আমি দেখানোর জন্য বললাম। চলো আমি এই জায়গাটা আরেকবার দেখাচ্ছি, ওয়েট। দেখো ওয়াইন্ডিংয়ের এই পোর্শনটা গ্রাউন্ড করা আছে, এটা তো হচ্ছে কি আমার এখানে ভোল্টেজ আছে এই জায়গাটায়, কারণ ওয়াইন্ডিং তো ভোল্টেজ থাকছে, এখনও টারবাইন ঘোরাচ্ছে জেনারেটারকে। আর হচ্ছে কি এইটাও এখানটায় কি গ্রাউন্ডেড আছে। সো বেসিক্যালি আমি কি বলতে পারি এই জায়গাটায়, এটা হচ্ছে গিয়ে সোর্স, আর এটাকে গ্রাউন্ড করা আর এটাকে গ্রাউন্ড করা মানে এটা একটাকে সার্কিট ধরতেই পারি। তো এটা একটা ক্লোজ সার্কিট হয়ে গেল, যার এখানটায় সোর্স আছে, আর এটা হচ্ছে গিয়ে যার রেজিস্ট্যান্স, দুটোকে এরকম করে একসঙ্গে গ্রাউন্ডেড ধরে নাও। সো বেসিক্যালি এটা কিন্তু একটা সার্কিট কনস্টিটিউট করছে। তো আমাদের এই কনসেপ্টটা একটু কাজে লাগবে সেখানটায়। যাই হোক, তো আমরা নর্মাল অঙ্কে এবার ফিরে আসি। ওকে, তো ফার্স্টে আমরা যেরকমভাবে অঙ্ক করি নর্মাল সমস্ত অঙ্ক, এখানেও আমরা সেভাবেই প্রসেস মানে এগোবো আর কি। যাই হোক, কী বলছে দেখো, এ স্টার কানেক্টেড 3 ফেজ 10 MVA, তার মানে ফার্স্টেই এখানটায় বলে দিল আমাদের যেটা, সেটা হচ্ছে গিয়ে অল্টারনেটারের রেটিংটা বলে দিল। এস ইকুয়ালস টু রেটিং অফ দ্য অল্টারনেটার, সেটা বলে দিল কত, 10 MVA। মেগাভোল্ট অ্যাম্পিয়ার থেকে ভোল্ট অ্যাম্পিয়ারে যেতে গেলে আমাদের কি করতে হবে, 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 10⁶ ভোল্ট 10 ইন্টু 10⁶ ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, 6.6 কেভি অল্টারনেটার, তার মানে অল্টারনেটারের যে ভোল্টেজটা সেটা হচ্ছে কি 6.6 কেভি। কী ধরনের ভোল্টেজ এটা, যেহেতু 3 ফেজ সিস্টেম, তার মানে এই ভোল্টেজটা অবভিয়াসলি কিন্তু লাইন ভোল্টেজ, তাহলে VL লিখে নিলাম।
VL সমান কত 6.6 কেভি, মানে হচ্ছে গিয়ে 6600 ভোল্ট হয়েছে। আচ্ছা, এখানে স্টার কানেক্টেড বলেছে না, তো স্টার কানেকশানের জন্য ফেজ ভোল্টেজ সমান কি হয়, লাইন ভোল্টেজ বাই √3। চলো সেটাকেও বার করে রাখি এখানটায়। ফেজ ভোল্টেজ সমান হচ্ছে লাইন ভোল্টেজ বাই √3, কারণ স্টার কানেকশান বলেই দিয়েছে, আমাদের খাটনিও কমে দিয়েছে। তাহলে 6600 বাই √3 করে আসবে, দেখবে 3810 ভোল্ট আসবে। এক্স্যাক্ট আসবে না, এর সঙ্গে ফ্র্যাকশানে আরও অনেক কিছু আসবে। তো আমি জাস্ট বইয়ের ইয়েগুলোই ডেটাগুলোই পুট করে দিচ্ছি, যেহেতু আমার কাছে ক্যালকুলেটার নেই। তোমরা চাইলে দশমিকের পর 2 ঘর 3 ঘর যদি আসে ঠিক আছে, তাহলে সেগুলো নিতে পারো, না আসলে তো কোনো ব্যাপারই নেই। আচ্ছা, তারপর কি বলছে, অল্টারনেটর হ্যাজ এ ফেজ রিঅ্যাক্টেন্স অফ 10%। আচ্ছা, এইখানটায় দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এ পার ফেজ রিঅ্যাক্টেন্স অফ 10%। এখানে রিঅ্যাক্টেন্স 10% মানে ব্যাপারটা কি হলো, ভালো করে খেয়াল করে দেখো। আমরা যেখানে সিমেট্রিক্যাল ফল্টের অঙ্ক করেছিলাম সেখানে রিঅ্যাক্টেন্স এগুলো কিন্তু পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সে দেওয়া থাকতো, বা পার ইউনিট রিঅ্যাক্টেন্স, পার ইউনিট রেজিস্ট্যান্স, পার ইউনিট ইম্পিডেন্সে দেওয়া থাকতো। সেখানে আমরা ডিফাইন করেছিলাম যে বেস কেভি এর ওপর বেস করে ওই পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সটা আমরা ক্যালকুলেট করি। ইভেন পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সের যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা সেখানটায় ডিসকাস করেছিলাম। তাহলে এখানে ওই পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সের কথা বলছে। ভেবো না যে পার্সেন্টে এখানে যেটা বলা আছে, এই যে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স অফ 10%, এটা মানে ভেবো না যে 10 ওহম রিঅ্যাক্টেন্স বা 0.1 ওহম রিঅ্যাক্টেন্স বলছে, তা কিন্তু নয়। পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স বলে দিয়েছে কত, মানে পার্সেন্টেজ এক্স দিয়ে নাম দিলাম, সেটা বলে দিয়েছে 10%, মানে পার্সেন্টেজ এক্স ইকুয়ালস টু 10। তাহলে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স যদি বলা থাকে, আমার অ্যাকচুয়াল রিঅ্যাক্টেন্স কত হবে আমি এখান থেকে বের করতে পারবো নিশ্চয়ই। কী করে বের করতে পারবো, তার জন্য কি কি দরকার সেটা একটু রাফে দেখে নিই, লেখার দরকার নেই আপাতত। যে পার্সেন্টেজ এক্স মানে আমরা কি জানি, আইএক্স বাই ভি, তার সঙ্গে 100টা নিতে হবে, আমি জাস্ট ফর্মুলাটা লিখছি, মানে আইএক্স বাই ভি, এটুকু আমার দরকার, রাইট। সো এখানে আচ্ছা 100টা নিতে হবে, মানে ইন্টু 100 করতে হবে, তার জন্যই তো পার্সেন্টেজটা আসবে। তো আইএক্স বাই ভি এটা মানে হচ্ছে গিয়ে আমার পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স। ওকে, সো আমি যদি এক্স এর ভ্যালুটা বের করতে চাই, কি কি জানা থাকা দরকার আমার, পার্সেন্টেজ এক্স এর ভ্যালু জানতে হবে, দেওয়া আছে 10। কারেন্টের ভ্যালু, এখানে কোনো কারেন্টের ভ্যালু দেওয়া নেই, তাহলে কোনোভাবে কারেন্টের ভ্যালু বার করতে হবে। ভি পার ফেজ ভোল্টেজ, সেটা কত 3810 ভোল্ট, এটাও দেওয়া আছে। তাহলে আমরা যদি আই এর ভ্যালু বার করতে পারি সামহাও, তাহলে আমরা এই এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখন আমার কাজ হচ্ছে গিয়ে আই এর ভ্যালুটাকে ক্যালকুলেট করা। আই এর ভ্যালু ক্যালকুলেট করা কিন্তু খুব সহজ জিনিস। কেন? কারণ আমরা জানি যে অ্যাপারেন্ট পাওয়ার, বা যেটা আমাদের জেনারেটর মানে অল্টারনেটর বা ট্রান্সফরমারের যেটা রেটিং, এস ইকুয়ালস টু কী হয়, ভিআই, তাই না, এস ইকুয়ালস টু ভিআই। আর যেহেতু 3 ফেজ সিস্টেম, তাহলে এখানে কী হবে 3 ভিআই। বাট এখানে বলে রাখা উচিত এই ভোল্টেজ আর কারেন্ট এগুলো সমস্ত হচ্ছে কিন্তু ফেজে লিখেছি 3 ভিআই, 3 ভিআই। আইটাকে আর আইপিএইচ লিখলাম না এখানে, তার কারণ কি, কারণ আমরা স্টার কানেকশন নিয়ে ডিসকাস করছি, এখানে যেটা ফেজ কারেন্ট সেটাই লাইন কারেন্ট, রাইট। তো আলাদা করে আইপিএইচ আইএল লেখার তো দরকার নেই, দুটোই একই জিনিস, তোমার ইচ্ছে থাকলে তুমি লিখতেই পারো আইপিএইচ, কোনো অসুবিধা নেই। আমরা ক্যালকুলেট করব কি, আই এর ভ্যালু ক্যালকুলেট করতে চলেছি। তাহলে আই ইকুয়ালস টু কী হবে, এস ডিভাইডেড বাই 3 ভিপিএইচ। এস এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে, দেখো একটু আগেই তুমি ডেটা সেপারেট করেছো, 10 × 10⁻6 ডিভাইডেড বাই 3। আর ভিপিএইচ কত পেয়েছো, দেখো 3810 পেয়েছো। আই গেস, চলো একবার দেখে নিই। হ্যাঁ, ভিপিএইচ পেয়েছো 3810। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো, দেখবে মোটামুটি আসবে হচ্ছে গিয়ে ওই 875 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট পেয়ে গেলাম আমরা। এবার আমরা কি বলে অ্যাকচুয়াল রিঅ্যাক্টেন্সটা চলো বের করে নেওয়া যাক। সো আমরা লিখতেই পারি এখানে লেট the reactance per phase
ইকুয়ালস টু এক্স ওহম নিয়ে নিলাম। নাও আমরা কি বলতে পারি, আই এক্স বাই ভি সমান কি, পার্সেন্টেজ এক্স কত, এই যে 10, তাহলে কত হবে 10/100, কারণ পার্সেন্টেজ সিম্বলটা আমি তুলে দিয়েছি। অর এক্স সমান কি হবে, এটা চলো কেটে দিলাম, ভি বাই 10i, তাই তো, আইটা গুণ আছে, এদিকে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, ভিটা এখানে ভাগ অবস্থায় আছে, ডান দিকে গেলে গুণ অবস্থায় চলে যাবে, এটুকুই করেছি, আর কিচ্ছু করা নাই এখানটায়। তো ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 3810, তাই তো, ডিভাইডেড বাই 10, আই এর ভ্যালু কত 875, এখনই বার করেছি যে 875, তাহলে এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে আসবে দেখবে 0.436 ওহম, এই এলো, এরকম আসবে। আচ্ছা চলো আবার দেখা যাক কোশ্চেনে কী বলছে, যেরকম যেরকম বলছে আমরা সেই হিসাবে সমস্ত ডেটাগুলোকে কাজ রেখে দিচ্ছি। এবার বলছে ইট ইজ প্রোটেক্টেড বাই মার্চ প্রাইস সার্কুলেটিং কারেন্ট প্রিন্সিপাল, বুঝতেই আমরা তো ওটার উপরেই বেশ করে অঙ্ক করছি, হুইচ ইজ সেট টু অপারেট ফর ফল্ট কারেন্ট নট লেস দ্যান 175 অ্যাম্পিয়ার। তার মানে ফল্ট কারেন্টের যে ভ্যালু সেটা কত বলে দিল, 175 অ্যাম্পিয়ার। মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিম অপারেট তখনই করবে যখন কারেন্টের ভ্যালু, যতক্ষণ না কারেন্টের ভ্যালু 175 অ্যাম্পিয়ার হচ্ছে, তার মানে কি বলে দিল তোমাকে, ফল্ট কারেন্ট বলে দিল কত, 175 অ্যাম্পিয়ার। চলো calculate the value of earthing resistance to be provided in order to ensure that only 10% of alternator winding remains unprotected। অল্টারনেটারের 10%-এর কি বলে, ওয়াইন্ডিংয়ের 10% আনপ্রোটেক্টেড অবস্থায় থাকবে। তাহলে ওই যে ছবিটা এঁকেছিলাম, চলো সেটাকে আমি আর একবার একটু এঁকে নিই। ভালো করে বুঝবে ব্যাপারটা। এই হচ্ছে আমার অল্টারনেটর, এটাকে আমি নিউট্রালটাকে গ্রাউন্ড করে দিলাম, চলো একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করা আছে বলেছে, নিউট্রালটাকে আমি গ্রাউন্ড করেছি, এটাকে এখানটা এভাবে নিউট্রালকে গ্রাউন্ড করা আছে, ঠিক আছে। এখানে মার্চ প্রাইস সার্কুলেটিং স্কিম চলছে। এবার সাপোজ কি বলছে দেখো অঙ্কটায়, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর্থিং রেজিস্ট্যান্স টু বি প্রোভাইডেড ইন অর্ডার টু এনশিওর দ্যাট 10% অফ অল্টারনেটর ওয়াইন্ডিং রিমেন্স আনপ্রোটেক্টেড। 10% আনপ্রোটেক্টেড অবস্থায় আছে, 90% প্রোটেক্টেড অবস্থায় আছে। তো ধরো এখানটায় কোনো আর্থ ফল্ট হচ্ছে, এই জায়গাটায় কোনো আর্থ ফল্ট হলো, তাহলে দেখেই বুঝতে পারছো এইটুকু পোর্শন কি আনপ্রোটেক্টেড অবস্থায় আছে, কারণ কারেন্ট এখানে ফ্লো হওয়ার ক্ষমতা রাখে, আর বেশিরভাগ পোর্শনটাই কি প্রোটেক্টেড অবস্থায় আছে। তার জন্য এটা দেখো বেশি আছে, ওই জন্য 90% ধরতে পারো প্রোটেক্টেড অবস্থায় আছে, আর এটুকু 10% আনপ্রোটেক্টেড অবস্থায় আছে, ঠিক আছে। আই গেস এই ছবিটা থেকে বুঝতে পারছো এবার যে যদি আর্থ ফল্ট হয় তাহলে বেসিক্যালি কারেন্ট এখানে ফ্লো হতে পারবে। এবার এই সার্কিটটা একটু ভালো করে খেয়াল করে করো, কারণ একটু আগেই আমি জিনিসটা বুঝিয়েছি। এখানে তো এখনো ভোল্টেজ আসে নাকি, কারণ আমি একটু আগেই বুঝিয়েছি অল্টারনেটরের ওয়াইন্ডিংয়ে ততক্ষণ অবধি ভোল্টেজ থাকবে যতক্ষণ অবধি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কয়েলটা রোটেট করছে, বা কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড রোটেট করছে, হোয়াট এভার। টারবাইন তো আমি এখনও বন্ধ করিনি, আর ম্যাগনেটিক ফিল্ডও আছে, তাহলে এখানে এখনও ভোল্টেজ আছে, তার মানে সোর্স আছে একটা, এখানে এটাকে গ্রাউন্ড করা আছে, এখানে এটাকে গ্রাউন্ড করা আছে, তো নিশ্চয়ই আমি এটাকে এরকমভাবে ভাবতে পারি কিনা একটু দেখো তো। তার আগে আমি এখানে এই রেজিস্ট্যান্সটাকে আর দিয়ে নাম দিয়ে নিলাম, ঠিক আছে।
এখানকার যে ভোল্টেজটা সেটুকুকে আমি চলো ধরে নিচ্ছি, এখানকার যে ভোল্টেজ, এটা আঁকার দরকার নেই, বোঝার দরকার আছে। আমরা এখানে আমরা অল্টারনেটার পড়ছি, তাহলে এখানকারও যেটুকু ভোল্টেজ সেটাও আমাদের এসি ভোল্টেজই হবে। তো সেই ভোল্টেজটা চলো আমি নিয়ে নিলাম ইএফ। এটা কি আছে, গ্রাউন্ডের আছে, ঠিক আছে, মানে এখান থেকে গিয়ে গ্রাউন্ডের আছে, দেখতেই পাচ্ছ আই গেস। তো সোর্সের এই টার্মিনালটাকে চলো আমি করে নিলাম, গ্রাউন্ড করে নিলাম। আচ্ছা, সোর্সের আর একটা টার্মিনাল কোনটা, এটার সঙ্গে কি কানেক্টেড আছে, একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। চলো এখানকার সঙ্গে আমি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে নিলাম। রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলা আছে, আর। এই আরটাকে কি করা আছে, গ্রাউন্ড করা আছে, তো এটাকে এখানে গ্রাউন্ড করাও যা, এটাকে এখানে কানেক্ট করাও তো তাই, কারণ এটা তো সেই ঘুরে ফিরে ঘুরে গ্রাউন্ডই হয়ে গেল, রাইট। সো বেসিক্যালি এটাকে আমি ড্র করলাম কেন, কারণ এখানে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে, আর কিছুই না। এটা রাফে করে রাখতে পারো নিজেদের, যখন প্রথম প্রথম প্র্যাকটিস করছো ছবিটা দেখে করলে তোমাদের আঁকার মানে ক্যালকুলেশনের সুবিধা হবে। যাই হোক, তো আমাদেরকে যেটা ক্যালকুলেট করতে বলেছে, এই আর এর ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে। এখানে কারেন্ট কত ফ্লো হচ্ছে বলো তো, এটা তো আচ্ছা, এখানে কারেন্ট কেন কখন ফ্লো হবে, ফল্ট হলে ফ্লো হবে। তার মানে এখানে যে সার্কিটটা আমি ড্র করেছি সেটা ফল্ট হলে তবে গিয়েই সার্কিটটা তৈরি হওয়া পসিবল। তাহলে নিশ্চয়ই যখন এই সার্কিটটা তৈরি হয়ে গেছে, এখানে এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেটা তার মানে কি, ফল্ট কারেন্ট। তার মানে এখানে 175 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে, রাইট। তাহলে 175 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। আমি এখানে জানতে চাইছি যেটা, সেটা হচ্ছে গিয়ে আর রেজিস্ট্যান্সের ভ্যালু জানতে চাইছি। এখানে ছবিটা একটু আসলে ভুল হয়েছে, এখানে শুধু ভোল্টেজ সোর্স আঁকলেই হবে না, এখানে চলো ভোল্টেজ সোর্স এঁকে দিলাম ইএফ, যেহেতু এই জায়গাটায় ভোল্টেজটা আছে। আবার এই জায়গায় তো রিয়াক্টেন্সও আছে নাকি, রিয়াক্টেন্সটাও আমার আঁকা দরকার, এখানে আমি রিয়াক্টেন্সটাও আঁকলাম। তাহলে ভাবো তো, এখানে আমি এরকম লিখতে পারি, এই সার্কিটটার জন্য আমি এরকম লিখতে পারি কিনা আগে একটু ভাবার চেষ্টা করো, লিখতে হবে না এখন। কারেন্ট, ওই সার্কিটে কারেন্ট কত ফ্লো ছিল, আইএফ। কারেন্ট সমান কি, ভোল্টেজ বাই ইম্পিডেন্স, ভোল্টেজ কত ওখানকার ইএফ, আর এখানকার ইম্পিডেন্স আমি ধরে নিলাম সাপোজ জেডএফ, এটা আমি ধরে নিলাম। তাহলে ইএফ ডিভাইডেড বাই জেডএফ মানে কি, রুট ওভার রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস রিয়াক্টেন্স স্কোয়ার। রেজিস্ট্যান্স স্কোয়ার মানে কি, এই ছোটো হাতের আর স্কোয়ার। আর রিয়াক্টেন্স, এখানকার যে রিয়াক্টেন্স মানে কি, এইটুকু রিয়াক্টেন্স, এইটুকু রিয়াক্টেন্স মানে কতটা রিয়াক্টেন্স, এই টোটাল যে রিয়াক্টেন্সটা, এই টোটাল রিয়াক্টেন্সটা বলে দিয়েছে কত, বের করেছি আমরা 0.436 ওহম, এটা টোটাল রিয়াক্টেন্সটা। আর বলছে কি, এই টোটাল রিয়াক্টেন্সের 10% আনপ্রোটেক্টেড, তার মানে এইটুকু হচ্ছে গিয়ে টোটাল রিয়াক্টেন্সের 10%, এই দেখো লাইনটা এখানে লেখা আছে, 10% হচ্ছে গিয়ে আনপ্রোটেক্টেড। তার মানে টোটালটা হচ্ছে গিয়ে আমাদের, এই টোটালটা হচ্ছে 0.436 ওহম, এইটুকু পোর্শন আনপ্রোটেক্টেড, তাহলে এইটুকু পোর্শন কত ওহম হবে, 0.436 হচ্ছে টোটালটা, তার 10%, তার 10% মানে ইন্টু 10/100, তাহলে করে আসবে দেখবে 0.0436 ওহম। সো এখানকার রিয়াক্টেন্সের ভ্যালু রুট প্লাস কত হবে, 0.0436 হোল স্কোয়ার। আইএফ এর ভ্যালু আমরা জানি হচ্ছে 175 অ্যাম্পিয়ার। ইএফ এর ভ্যালু যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমি আর এর ভ্যালু ইজিলি পেয়ে যাব, এটাই হচ্ছে গিয়ে এই অঙ্কের ফান্ডা। সো এখানে আমি ফার্স্টে ক্যালকুলেট করব এখন ইএফ। চলো ইএফ বার করে নেওয়া যাক। তো লেখাটা আমার কীরকম হবে, ইএমএফ ইনডিউসড in 10% winding, দেখো এই টোটাল যে ওয়াইন্ডিংটা আছে, এই টোটাল ওয়াইন্ডিংয়ে কত ভোল্টেজ আছে বলো তো, 3810 ভোল্ট, যেটা ফেজ ভোল্ট, 3810 ভোল্ট। বাট যখন ফল্ট হচ্ছে, এখানে কারেন্ট ফ্লো হওয়ার জন্য কতটুকু ভোল্টেজ রেসপন্সিবল, জাস্ট এইটুকু ভোল্টেজ। আর এইটুকু ভোল্টেজ কতটুকু ভোল্টেজ, 10% আনপ্রোটেক্টেড অবস্থায় আছে, তাহলে 3810 ভোল্টেজের 10%-এর জন্য ফল্টের সময় কারেন্ট ফ্লো হবে। তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে কি আমার 3810 ভোল্ট, তার 10% ইন্টু 10/100, এত ভোল্টের জন্য আমার ফল্টের সময় কারেন্ট ফ্লো হবে। আর সেটা কত, এটা ক্যালকুলেশন করলেই দেখতে পাবে 381 ভোল্ট। আচ্ছা, রিয়াক্টেন্স কত হবে 10% ওয়াইন্ডিংয়ের,
reactance of 10% winding equals to টোটাল ওয়াইন্ডিং এর রিঅ্যাকটেন্স কত ছিল 0.436 ওহম, তার 10% নিতে হবে, তাহলে এটা হচ্ছে গিয়ে 0.436 ইন্টু 10% মানে 10/100 সমান কত হলো 0.0436 ওহম। এত হয়ে গেল, রিঅ্যাকটেন্স হচ্ছে গিয়ে এটা। আচ্ছা, তাহলে টোটাল ইম্পিডেন্স কত হবে? টোটাল ইম্পিডেন্স offer to fault অবধি টোটাল ইম্পিডেন্স কত হবে? ইম্পিডেন্সকে চলো আমি ZF দিয়ে ডিনোট করলাম, ফল্টের সময় ইম্পিডেন্স। ZF সমান কি? ইম্পিডেন্স সমান কি? √ওভার রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস রিঅ্যাকটেন্স স্কোয়ার। তো রেজিস্ট্যান্স এখানে কত আছে? আর এটার ভ্যালু তো আমাকে ক্যালকুলেট করতে হবে, আর এর ভ্যালু তো ক্যালকুলেট করতে হবে আমাকে। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে আর, তাহলে আর স্কোয়ার প্লাস রিঅ্যাকটেন্স কত? রিঅ্যাকটেন্স হচ্ছে গিয়ে এটা 0.0436 এর হোল স্কোয়ার, এত ওহম। আই গেস বোঝাতে পারলাম। তাহলে ভোল্টেজ পেয়ে গেছি আমি 381 ভোল্ট, ইম্পিডেন্স পেয়ে গেছি এত, তাহলে ফল্ট কারেন্ট কত হবে? এটা তো ফল্টের সময়কার কোন ইম্পিডেন্সে, ফল্টের সময় কোন ভোল্টেজের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে, আর ফল্টের সময় ইম্পিডেন্স পেয়েছি। তাহলে ফল্ট কারেন্ট সমান কি লিখতে পারি আমরা? এক মিনিট নাও, ফল্ট কারেন্ট IF ইকুয়ালস টু কি, ইএমএফ কি কিছু দিয়ে লিখেছিলাম? চলো এটাকে আমি EF করে দিই। EF বাই কি ZF, ভোল্টেজ বাই ইম্পিডেন্স মানে তো কারেন্ট। দেখো ফল্ট কারেন্টের ভ্যালু কোশ্চেনের শুরুতেই বলে দিয়েছিল কত, 175 অ্যাম্পিয়ার। তাহলে 175 ইকুয়ালস টু EF এর ভ্যালু আমরা পেলাম 381 √ওভার মানে বাই √ওভার আর স্কোয়ার প্লাস 0.0436 এর হোল স্কোয়ার। এটাকে সলভ করলেই আমার রেজিস্ট্যান্সের ভ্যালু বেরিয়ে যাবে। চলো করা যাক। √ওভার আর স্কোয়ার প্লাস 0.0436 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, মানে এখানে টোটালটা নিচে আছে, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, ওপরে চলে যাবে, এটা ওপরে আছে, এদিকে নিয়ে চলে আসছি, তাহলে নিচে চলে আসবে, আর কিছুই করছি না, ঘাবড়ানোর কিছু নেই। ইকুয়ালস টু উপরে কত আছে 381 বাই 175। তো ক্যালকুলেটার এটাকে ক্যালকুলেট তখনই করে নিতে পারো, তাহলে ক্যালকুলেশন আরও সুবিধাজনক হয়ে যাবে। দুদিকে হোল স্কোয়ার করে দাও, আর স্কোয়ার প্লাস 0.0436 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, ক্যালকুলেটার নেই আমার কাছে, 381 বাই 175 দুদিকে হোল স্কোয়ার করে নিলাম, আর আর স্কোয়ার ইকুয়ালস টু কত, এটা এদিকে প্লাস অবস্থায় আছে, ডান দিকে নিয়ে চলে গেলে মাইনাস অবস্থায় চলে যাবে, 381 বাই 175 এর হোল স্কোয়ার মাইনাস 0.0436 এর হোল স্কোয়ার। আর স্কোয়ার সমান এটা, তাহলে আর সমান কত হবে, দুদিকে রুট করতে হবে, আর সমান √ওভার 381 বাই 175 তো হোল স্কোয়ার মাইনাস 0.0436 এর হোল স্কোয়ার। অ্যান্সার যত আসবে পজিটিভ ভ্যালুটা নিতে হবে, তত ওহম। এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে এই হচ্ছে কি একটা টাইপ অঙ্ক। আর এটা আবার ঘুরিয়েও পরীক্ষাতে কোশ্চেন আসে। সেই কোশ্চেনটা কি না, এখানে আমাকে কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড আছে সেটা বলে দিয়ে আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে দিয়েছে। আর একটা টাইপ হয় যেখানে আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালু তোমাকে বলে দেবে, দিয়ে কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড আছে সেটা বার করতে দেবে। তো সেই কোশ্চেনটা আমি এখানকার স্লাইডে অ্যাড করে রাখছি, সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখে নাও এখানটায় যে অঙ্কটা করতে দিয়েছে সেখানে ক্যালকুলেট করতে দিয়েছে কতটা পার্সেন্ট, এই যে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ইচ ফেজ অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং হুইচ ইজ আনপ্রোটেক্টেড এগেনস্ট আর্থ ফল্ট। তো এখানে কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড অবস্থায় আছে সেটা বের করতে দিয়েছে। পরীক্ষাতে একটু ঘুরিয়েও অনেক সময় কোশ্চেন করে দিতে পারে যে কত পার্সেন্ট প্রোটেক্টেড আছে সেটা বার করো, মানে তুমি নর্মাল আনপ্রোটেক্টেড কত আছে সেটা বার করবে, তারপর
100% থেকে সেটা বাদ দিয়ে দিলে আনপ্রোটেক্টেড কত আছে বেরিয়ে যাবে। আর এই অঙ্কের জন্য দেখো আর্থ রেজিস্ট্যান্স 7.5 বলে দেওয়া আছে। তাহলে আগের অঙ্কটার ঠিক উল্টো অঙ্ক হচ্ছে কি এটা। সো এই অঙ্কটা বাড়িতে করবে। আর এই লেকচারে যতগুলো অঙ্ক স্লাইডে অ্যাড করা আছে ততগুলো করলেই হবে। দ্যাট উইল বি মোর দ্যান এনাফ ফর সেমিস্টার এক্সামিনেশন।